আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি মোহাম্মদ আজহারুল ইসলাম চৌধুরী, স্বত্বাধিকারী এইচকে বহুমুখী খামার, এইচকে ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আরেকটি নতুন পর্বে আপনাদেরকে স্বাগতম। আপনারা দেখতে পাচ্ছেন এটা ধান ক্ষেত। এখানে আমরা বিনা 25 জাতের ধান লাগিয়েছি। আজকে আমাদের ধানের বয়স হচ্ছে 22 দিন। আপনারা দেখেন চমৎকার হয়েছে। আমার সাথে আছে কৃষিবিদ হরিসাধন দাদা। ধানের যে কালার যেটা আমরা দেখি যে গাছের জন্য হালকা সবুজ কালারটা দরকার হয়, যেটা ক্লোরোফিলের জন্য দরকার, ক্লোরোফিল তৈরি করে। তো এই কালারটা আমি দেখতেছি, হ্যাঁ, যেটা গাঢ় সবুজ, যেখানে রাসায়নিক সার দিয়ে গাঢ় সবুজ করে, সেটা আমি একদম পাশের জমিটা দেখছি এবং এগুলোতে রোগবালাই বেশি আসে। তা আমি এই ধানের বর্তমান যে কন্ডিশনটা দেখলাম যে খুবই ভালো, এবং আশা করি যে এই ধানে কোনো ধরনের জৈব বালাইনাশক দিয়েও স্প্রে করতে হবে না। যা মাজরা বা ঘাড় পচারি অথবা খোল পচারি, হ্যাঁ, এই বিভিন্ন ধরনের ছত্রাক জন্য যে স্প্রেগুলো করা হয় জৈব, সে জৈবটাও প্রয়োজন হবে না। এই যে যদি আপনারা খেয়াল করেন যে এই যে দেখেন উপকারী একটা পোকা, তো এই ধরনের উপকারী পোকা ভরা এখানে, তো এটা ব্যালেন্স করে। হ্যাঁ, শুধু একটা সমস্যা হচ্ছে, সেটা হচ্ছে কিছু দুই একটা প্লটে দেখলাম যে এই ঘাসের একটা সমস্যা। দেখেন উপকারী পোকা, এই যে দেখেন উপকারী পোকা অনেক, হ্যাঁ, যেটা ওই নর্মালি যারা চাষাবাদ করে সেখানে পাওয়া যায় না, অসংখ্য। এই পোকাগুলো এগুলো মাংসাশী ক্ষতিকর যে পোকা থাকে, যে ক্ষতিকর, যেমন হলো মাজরা, তার যে ডিম বা কিড়া, হ্যাঁ, তারা ধ্বংস করে, অসংখ্য ভরা। তো এরাই ব্যালেন্স করে, প্রকৃতির যে ব্যালেন্স সিস্টেম এরাই করবে। হ্যাঁ, তো আশা করি আমরা ভালো, এবং যে জাতটা এটা মনে হয় চিকন চাল, তাই না? জি জি, চিকন চাল খাবারের জন্য ভালো হবে, আশা করি আমরা ভালোর জন্য অপেক্ষা করতেছি। আচ্ছা, এর পরবর্তীতে আমরা প্রতি সেচের সাথে এখানে তরল অণুজীব সার দিচ্ছি আমাদের তৈরি। আর কি মানে করণীয় আছে ভালো ফলন পাইতে গেলে? ভালো ফলনের যেমন হলো যে পানি ব্যবস্থাপনা, সেচ ব্যবস্থাপনা, হ্যাঁ, বেশি পানিও না কম পানিও না। তো এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। হ্যাঁ, তো এটা তো আপনারা যারা প্র্যাকটিক্যালি আবাদ করতেছেন তারা ভালো বোঝেন। তো এর মধ্যে কিছু কিছু জমি, কিছু অনেকগুলো প্লট, এক একটা প্লট এক এক রকম হয়েছে। যেমন এই প্লটটা যদি আমরা চিন্তা করি, এখানে যে কেঁচো এবং কেঁচো জাতীয় যে প্রাণী আছে সেটা ভরপুর। তা হলো আমাদের এই যে মাটিগুলো দেখবেন যে উর্বর, এটা সচরাচর অন্য জমিতে পাবেন না আপনি। তো এটা ডেভেলপ, এই জমিটা, এই জমিটা পুরোপুরি ডেভেলপ, সেই খাবার যোগাবে। এই যে কেঁচোর মাটিটা, এই মাটিটা যেটা বলে যে জমির যে মূল যেটা বলে যে কার্বন নাইট্রোজেন রেশিও এই মাটিতে আছে। এই মাটি থেকেই যে নিউট্রিয়েন্টগুলো দরকার সেটা কিন্তু সাপ্লাই দিবে গাছকে, সব ধরনের ব্যালেন্স। কখনো যদি আমরা ধরেন যে পটাশ সার দিলাম, হ্যাঁ, পটাশ দিলাম, ডিএপি দিলাম, হ্যাঁ, কিন্তু আমরা দিলাম না অন্য যে বোরন দিলাম না, ক্যালসিয়াম দিলাম না, এই ধরনের অনেক দিলাম না, তখন আমাদের রেশিও, ব্যালেন্স রেশিওটা ঠিক থাকে না। এটা যেই বড়ই হোক এই রেশিওটা ঠিক রাখতে পারবে না। আর যেটা প্রকৃতিগত, হ্যাঁ, ঈশ্বর প্রদত্ত, সেটা অটোমেটিক এই রেশিও অনুযায়ী চলে আসবে। গাছের যেটা দরকার সে রেশিও। আমরা শুধুমাত্র যদি সারাদিন যদি শুধু মাংসই খাই, মাংস, হ্যাঁ, প্রাণীজ প্রোটিন, তাহলে কি রেশিও ঠিক থাকবে? ঠিক এরকম গাছের একটা রেশিও আছে, এই খাবার রেশিও, তারা নিজেরাই ব্যালেন্স নেবে। এই রেশিও যখন ঠিক থাকবে, গাছের স্ট্রেংথ, হ্যাঁ, ঠিক থাকবে, তাদের যে রোগ প্রতিরোধ ক্ষমতা ঠিক থাকবে, নর্মাল ছোটো মোটো পোকামাকড় পচারি কোনো কাজই করবে না, তখন তাকে যে নষ্ট করবে ফসলটা সেই সুযোগ পাবে না। এই ধানটা কিন্তু একটা সমস্যা ছিল, যারা অতীতে রাসায়নিকে করছে তাদের ধানটা কিন্তু পড়ে যাইতো। যেহেতু আমি মনে করলাম যে যেহেতু আমাদের নাইট্রোজেন অর্থাৎ ইউরিয়ার সাথে কোনো ব্যবহার নাই, আমাদের রাসায়নিক সারের ব্যবহার নাই, আমি চ্যালেঞ্জ হিসেবেই কিন্তু মানে এই ধানটাকে লাগাইছি। হ্যাঁ, এখন পর্যন্ত যেটা দেখতেছেন যে আমার মানে গোছাপতি যে টিলারগুলি আছে, এটা কি মানে স্বাভাবিক আছে না আরো বেশি হলে পরে? না, এটা এখন টিলারিং স্টেজ চলছে। এটা আরো প্রায় আপনার হলো ধরেন যে আরো 15 দিন থেকে 20 দিন আরো টিলারিং স্টেজ থাকবে। তো নর্মালি যে ভালো যে শীষের সংখ্যা বলে, হ্যাঁ, টিলার বলে, তো এটা যদি আপনার 8 থেকে 10টা 12টা হয় পারফেক্ট। হ্যাঁ, তো আপনার অলরেডি তো আপনি যেমন হলো হয়তো লাগাইছেন 3টা করে, তো অলরেডি 3টা কিছু ছাড়ছে, আরো ছাড়বে। হ্যাঁ, তা আশা করি আপনি হলো 15টা 16টা 18টা পর্যন্ত আপনি পাবেন, শীষ পাবেন। এটা অনেক বেশি, দেখবেন যে পুরো মাঠ ঢেকে যাবে। আজকে যেমন আমার ধান লাগানোর বয়স হচ্ছে 22 দিন। আপনার যেমন এগুলো তো অনেকগুলো বিষয়, চাষের শুধু তো বিষয় না, চাষের যেমন বড় একটা বিষয় হচ্ছে
আপনার হলো টাইমিং একটা বিষয়। জি। আপনি যখন এই যে লেটে সরিষা ছিল লেটে লাগাচ্ছেন, লেটে লাগালে এখন তাপমাত্রা বাড়বে, বাড়বে, তাপমাত্রা যখন বেশি বাড়বে এই তাপমাত্রার সাথে আবার তখন ফলন কমে আসবে। কমে আসবে। হ্যাঁ, সবই হ্যাঁ, টাইমটা এজন্য- একটা মানে হ্যাঁ, বড় পারফেক্ট একটা টাইমে বড়। সবই করতে হবে। যেমন আমরা যদি সকালের নাস্তা যদি খাই বিকালবেলা কি অবস্থা হবে? জি, জি। ঠিক এরকম একটা বিষয়। তো আশা করি তারপরেও যেটা আপনি চ্যালেঞ্জ নিছেন যে রাসায়নিকে তো ওই যে ইয়াটা থাকে না, পড়ে যায়। হ্যাঁ, হ্যাঁ, ধানটা পড়ে এটা যায়। বড়, আপনি পারবেন 100% ঈশ্বর আপনার ইয়া করবে, ঈশ্বর প্রদত্ত মানে ওই জন্য যে চিন্তা করলাম, এই জাতটা লাগাইলাম। আর বিনা 25 কিন্তু চিকন চাল এবং যথেষ্ট লম্বা টাইপের। তো ওই আমাদের আমি- বাসমতি যে চাল আছে, হ্যাঁ। বাসমতির মতো নয়, ওর কাছাকাছি। কাছাকাছি না, যেটা মূল যেটা একটা বিষয় যে কোনো ধরনের যেটা মানুষ প্রদত্ত, মানুষের তৈরিকৃত কোনো কিছু এর মধ্যে প্রয়োগ করা হয়নি, মানে না। রাসায়নিক ভাবে যেটা, জি, জি, জি। যেমন রাসায়নিক সারগুলো যেগুলো দেয়, ইউরিয়া ছাড়া ধান চাষাবাদ করবে এটা কেউ কল্পনা করতে পারে না, আজহার ভাই ছাড়া। তো এই ধরনের সব চাষিরা ইউরিয়া দেয়, তাই না? জি, জি। তা ইউরিয়া দেয় নাই, এই ধানে দিচ্ছে না, গত সিজনে দেয় নাই, তারপর কোনো ধরনের রাসায়নিক সারও দিচ্ছে না। না। এমনকি কোনো কোম্পানির ক্রয়কৃত কোনো ধরনের যে তাদের যে জৈব লিস্ট ধরে, জি, জি। সেই ধরনের কিছু দেওয়া হয় নাই, দেওয়া হয়েছে না, এটা এখানে আমরা যা ইউজ করি যেগুলো আমরা নিজেরাই তৈরি। নিজেদের যে বুদ্ধি, হ্যাঁ, নিজেরা জানে যেটা, হ্যাঁ, সেই জিনিস- সেটাই আমরা সেটা বাজার ব্যবহার থেকেও করা। কোনো হ্যাঁ, বিভিন্ন রকমের বিভিন্ন কোম্পানির যে হ্যাঁ, যেটা জৈব সার এবং প্রকৃতিগত, হ্যাঁ জৈব কীটনাশক আছে, আমরা সেগুলি ব্যবহার কিছু করি না। তাহলে এটা একটা বিষয়। আর যে শুধুমাত্র দিচ্ছে হলো যেটা হলো মানুষের যে পানিটা, পানিটা দিচ্ছে, পানি তো সবাই দেয়, এই জি। পানিটা দিচ্ছে। তো এই যে ধানটা যেটা আসবে, প্রত্যেকটা ফসলের একটা মিষ্টি একটা ইয়া থাকে, পরিমাণ থাকে। জি, জি। যদি কেউ হলো এই যে বিনা 25 ধানটা অন্য জায়গায় করে রাসায়নিক দিয়ে, তার যদি মিষ্টির যে পরিমাণটা যদি মাপা যায়, আর আপনার এই ক্ষেতের যদি জমির যদি মিষ্টি পরিমাণ মাপেন, আকাশ পাতাল হবে। এটার যে মিষ্টির যে ভাবটা বেশি থাকবে, টেস্টি ভাবটা বেশি থাকবে রাসায়নিকের তুলনায় এই জাতে। হ্যাঁ, যেমন আমার গুটি স্বর্ণ, আমি মানে অনেকদিন তো রাসায়নিকেরই মানে চাল খাইছি। এবার প্রথম নিজের চাল খাইতে গিয়ে দেখি যে চালটা মানে ভাতটা একটু মিষ্টি মিষ্টি করতেছে। মিষ্টি মিষ্টি। আপনি ঠিক ওই গুটি স্বর্ণ যে চালটা আপনি খাচ্ছেন, ওই জাতের বাজার থেকে চাল কিনবেন, অথবা কোনো কৃষক তারা রাসায়নিকভাবে আবাদ করছে তার চাল খাবেন, ওইটা খাবেন সকালবেলা, আর আপনার চালটা খাবেন দুপুরবেলা, অথবা ওইটা খাবেন, আপনারটা খাবেন সকালবেলা, ওইটা খাবেন দুপুরবেলা। দুইটা ডিফারেন্স কেউ যদি বোঝে নিশ্চিত বুঝতে পারবে। আপনার যে জিহ্বা বা আপনার যে টেস্ট, আপনার স্বাদ আপনাকে বলবে যে আপনার এটা আপনার শরীরের জন্য দরকার। মানুষ মূলত খাবার খায় হলো পুষ্টির জন্য, এই পুষ্টি আসে হলো মাটি থেকে এবং প্রকৃতির বিভিন্ন সোর্স থেকে। এই পুষ্টিটা আসে কি হবে, গাছ সেটা গ্রহণ করে, গ্রহণ করার পর গাছের যে ফসল, যে তার যে শস্য, সেটার মাধ্যমে সেই পুষ্টিটা দেয়। হ্যাঁ, তো যখন আপনি রাসায়নিক কোনো সারটা দিবেন, গাছ ওইটাকে গ্রহণ করবে, করার পর ওইটা আবার তার যে ফসল, যে শস্য আছে, তার ওই শস্যের মধ্যে ওটা দিয়ে দিবে, তখন ওই টেস্টটা লাগবে না। এই জন্য আপনার রাসায়নিকের টেস্টটা বোঝা যায়। দাদা, আমি আপনাকে মাঝে মাঝে বিরক্ত করব, কখন কি লাগে আমাকে একটু পরামর্শ দিয়েন, যেন আমি মানে না, রাসায়নিক মুক্ত ধানটা করতে পারি। আমাদের হলো গর্ব এসকে বহুমুখী খামার, যেটা আমি আমার যতটুকু ক্ষুদ্র জ্ঞানে দেখছি বাংলাদেশের প্রেক্ষাপটে, এই ধরনের উদ্যোক্তা বা এই ধরনের মন মানে ভালো মানুষ ছাড়া এটা সম্ভব না। তো এটা একটা গর্বের বিষয়। এটা আপনাদের অনেক কষ্ট, আর্থিক অনেক কষ্ট যায়, তারপরেও যে ধরে রাখছেন, এটা বিশাল একটা বিশাল অনেক বড় বড় প্রজেক্ট, এগ্রিকালচার প্রজেক্টে অনেক টাকা, ওয়ার্ল্ড ব্যাংকের টাকা, ইফাতের টাকা দিয়ে অনেক কিছু করে, কিন্তু দিন শেষে আউটপুট হয়তো আসে না। কিন্তু সেখানে আপনি নিজ উদ্যোগে এত বড় একটা জায়গা দেওয়া আছে, মানুষকে পথ দেখাচ্ছেন, উৎসাহিত করতেছেন, এই জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি এবং সামনের দিনগুলো যেন ভালো যায়। আপনাকে ধন্যবাদ। ঠিক আছে।